দেখো আজকে আমরা হাইকোর্ট পড়বো। সুপ্রিম কোর্টের কোশ্চেন অ্যান্সার গুলো করা হয়নি, তোমরা কেউ পাঠাওনি, তাই আমি আজ সেগুলো ডিসকাস করবো না। তোমরা সকলে পাঠানোর পরে দু একজন বাকি থাকে সেটাকে মেনে নেওয়া যায়, কিন্তু একজন ছাড়া কেউই অ্যান্সার করলো না, এটা বড় কষ্টকর। ঠিক আছে, তারপর সেটা ডিসকাশন হবে। এখন আপাতত হাইকোর্টটা করিয়ে রাখি। শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। আচ্ছা, হাইকোর্ট আর্টিকেল 214 থেকে 231 এর মধ্যে আছে। পার্ট 6 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, পার্ট 6 এর মধ্যে পড়ে। হাইকোর্ট সম্পর্কে বেশ কিছু জিনিস জানবো। তার আগে আরো একবার বলছি, বাড়িতে ভালো করে লেখাপড়া শুরু করো। সুপ্রিম কোর্ট যেগুলো পড়াচ্ছি সেগুলো কেবলমাত্র কানে শুনছো আর নোট ডাউন করছো, লিঙ্ক আছে তাই বলে ভাবছো কোনো একদিন এগুলোকে খুব ভালো করে পড়ে চাকরি পেয়ে যাবে, এমন কিন্তু চাকরি এইভাবে কেউ পায় না, কোনোদিন তোমরাও পাবে না। প্রথম দিনেও বলেছিলাম, যেদিন তোমাদের সাথে প্রথম আমার সাক্ষাৎ হয়েছিল, আজও বলছি, রেগুলারের পড়া রেগুলার করেই কিন্তু এগিয়ে যেতে হয়। ঠিক আছে, আমরা এখানে লেখাপড়া মনে রাখবে। আমরা কিন্তু এখানে ওই খাতা পেন ভরতে বা নোট জোগাড় করতে আসিনি। স্যার আপনার কথাটা একটু কেটে কেটে আসছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। স্যার আপনার কথা কেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ফোনটা হ্যাং করে গেল, ফোন থেকেই ভয়েসটা যাচ্ছে, যে ডিভাইসটা থেকে ভয়েস যাচ্ছে সেটা হ্যাং করছে। এখন শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো ওটাই বলছিলাম আমি বলছিলাম যে আমরা কিন্তু খাতা ভরার জন্য, নোট কালেক্ট করার জন্য কেউ পড়তে আসেনি কম্পিটিটিভ, এটা মাথায় রাখবে। ঠিক আছে, চাকরি মূল উদ্দেশ্য চাকরি পেতে হবে আমাদেরকে, পরীক্ষাগুলোকে পাস করতে হবে, তার জন্য রেগুলার লেখাপড়া করতে হবে। ঠিক আছে, এতক্ষণ তোমাদের উচিত ছিল আমাকে জ্বালিয়ে মারা, যে স্যার কোশ্চেনের অ্যান্সার করেছি, স্যার বলুন কোনটা ভুল করলাম, এটসেট্রা এটসেট্রা। কিন্তু তোমাদের মধ্যে রোহিত ছাড়া কেউ অ্যান্সারই পাঠায়নি। আচ্ছা, যাই হোক, তোমরা জানো ভারতবর্ষে সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম আছে। হোয়াট ইজ সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম? টুম্পা, সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম বলতে আমরা কি বুঝি? টুম্পা একটু বলবে আমাদেরকে। সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম মানে হচ্ছে আমরা মানে কাউকে ভোট দিচ্ছি এবং সেখান থেকে মানে আমরা তো এমপি এমএলএ দেরকে নিয়োগ করছি বা ইয়ে করছি, তারপরে হচ্ছে তারা যখন প্রেসিডেন্ট আর বা ওই যে নিয়োগগুলো হচ্ছে সেগুলো কোথা থেকে আসছে? জুডিশিয়াল সিস্টেম ফার্স্ট ডে ক্লাসটা মনে করো, একদম প্রথম দিন যেদিন আমার ক্লাস করেছিলে, যদি করে থাকো তাহলে মনে করো এক্সিকিউটিভ, জুডিশিয়াল, লেজিসলেটিভ তিনটে আলাদা পার্ট লিখিয়েছিলাম, বলেছিলাম জুডিশিয়াল সিস্টেমে এমপি এমএলএ নির্বাচন কোথায় থেকে আসছে? ও সরি, ওটা অন্যটা আমি ভাবছি, এটা মনে নেই আমার। সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম মানে যেখানে একটা সর্বোচ্চ কোর্ট থাকে, সুপ্রিম কোর্ট, তার আন্ডারে কাজ করবে বিভিন্ন হাইকোর্ট, এবং হাইকোর্ট গুলোর আন্ডারে কোন কোর্ট থাকে? ডিস্ট্রিক্ট কোর্ট। পুলিশ কোর্ট গুলো ডিস্ট্রিক্ট কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টগুলোর আন্ডারে থাকে সাব ডিভিশনাল কোর্ট। সাব ডিভিশনাল কোর্ট থাকে। স্যার পুলিশ কোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্ট কি এক? ডিস্ট্রিক্টের যেটা ক্রিমিনাল কোর্ট সেটাকে পুলিশ কোর্ট বলা হয়। আচ্ছা, এটা নিয়ে আগেও তো বিস্তার আলোচনা করেছি, তোমার খাতায় বোধহয় লেখাও আছে, দেখবে একটু খুলে। ঠিক আছে। হ্যাঁ স্যার। সাব ডিভিশনাল কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টগুলো দুটো ভাগে ভাগ হয়ে থাকে, একটা হচ্ছে ক্রিমিনাল, একটা সিভিল। কিন্তু হাইকোর্টে দুটো ভাগে ভাগ থাকে না, সুপ্রিম কোর্ট দুটো ভাগে ভাগ থাকে না।
সাব ডিভিশনাল কোড এবং ডিস্ট্রিক্ট কোডের যে দুটো ভাগ, সাব ডিভিশনাল কোডের সিভিল কোডটাকে বলা হয় সিভিল কোড, আর সাব ক্রিমিনাল কোডটাকে পুলিশ কোড বলা হয়। কারণ পুলিশ কোড ওটা ডাকনাম, তার কারণ পুলিশ যখন কাউকে অ্যারেস্ট করে তখন তার নিয়ারেস্ট সাব ডিভিশন কোডে সেই অপরাধীকে সাবমিট করে, অপরাধীকে সেখানে নিয়ে যায়, তাই সেগুলোকে পুলিশ কোড বলা হয়, ক্রিমিনাল কোডগুলোকে। আর ডিস্ট্রিক্ট কোড, ওকে স্যার। ডিস্ট্রিক্ট কোড হচ্ছে সাব ডিভিশন কোডগুলোর মধ্যে যে প্রধান কোড, ডিস্ট্রিক্টের যে প্রধান কোড, যেমন উত্তর 24 পরগনা বারাসাত, দক্ষিণ 24 পরগনা আলিপুর, এগুলো ডিস্ট্রিক্ট কোড। ঠিক আছে, ডিস্ট্রিক্টের যে সিভিল কোড সেটাকে জজ কোড বলে, আর ডিস্ট্রিক্টের যে ক্রিমিনাল কোড সেটাকে সাধারণত সেশন কোড বলে থাকে। বুঝা গেল? এই সিভিল কোডের জাজদেরকে অ্যাকচুয়ালি জাজ বলা হয়। জাজ মানে হচ্ছে ন্যায়াধীশ, মানে যে ন্যায় আদেশ করে, অর্থাৎ সেখানে কোনো ক্রাইম হয়নি, শুধু ন্যায় কোনটা অন্যায় সে সেটা বলে দেবে, মীমাংসা করে দেবে। আর ক্রিমিনাল কোর্টের যারা বিচারপতি তাদেরকে বলা হয় দণ্ডাধিকারী, অর্থাৎ দণ্ড দেয়, বুঝতে গেল, বা ম্যাজিস্ট্রেট, যে দণ্ড দিতে পারে। হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেহেতু দুটো আলাদা আলাদা করে নেই, তাই হাইকোর্টের বিচারপতিদেরকে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে বলা হয় জাস্টিস। জাস্টিস মানে ন্যায়মূর্তি। ন্যায়মূর্তি কথার অর্থ কি? অর্থাৎ উনি বসে তোমার মামলা শুনছেন, তার মানেই একটা ন্যায় হচ্ছে, এটা ধরে নেওয়া হয়। ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ভারতবর্ষে সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম কেন আছে? একটা সুপ্রিম কোর্টের আন্ডারে হাইকোর্ট, হাইকোর্টের আন্ডারে ডিস্ট্রিক্ট কোর্ট, তার আন্ডারে সাব ডিভিশন কোর্ট, অর্থাৎ এই জুডিশিয়াল সিস্টেম একটা সিঙ্গেল লাইনে বাঁধা আছে। কিন্তু আমেরিকাতে কিন্তু এরকম সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম নেই। কেন নেই? কারণ আগে বহুবার বলেছি, আমেরিকা অ্যাকচুয়ালি অনেকগুলো ছোট ছোট দেশ যুক্ত হয়ে একটা বড় দেশ তৈরি করেছে। হ্যাঁ স্যার, আমেরিকা তো ফেডারেল অফ স্টেট। ফেডারেল স্টেট, অর্থাৎ এই ফেডারেল স্টেটটা যদি এরকম হতো, যদি ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এরা সবাই মিলে যদি একটা যুক্তরাষ্ট্র তৈরি করতো, তাহলে যে ফেডারেল দেশ তৈরি হতো আমেরিকা হচ্ছে সেই রকম। তার মানে আমেরিকার মধ্যে এই যে ভাগগুলো, এগুলো সব একটা আলাদা আলাদা দেশ, তাই তো? এগুলো হচ্ছে সব আলাদা আলাদা দেশ। তাই এদের যে হাইকোর্ট গুলো আছে, সেই হাইকোর্ট গুলো কিন্তু সুপ্রিম কোর্টের আন্ডারে কাজ করে না। সেই হাইকোর্ট গুলো সুপ্রিম কোর্টের আন্ডারে কাজ করে না, কারণ এটা এদের দেশের সর্বোচ্চ কোর্ট, এদের আইন আলাদা, এদের আইন আলাদা। দেখা যাবে যে কোনো একটা জায়গায়, এই রাজ্যে সাপোজ যেখানে এখন কারসারটা আছে, এখানে খুন করলে ফাঁসির সাজা হয়, আবার হয়তো এই রাজ্যে তার পাশের রাজ্যে খুন করলে 10 বছরের জেল হয়। তাই রাজ্য অনুযায়ী, স্টেট অনুযায়ী আইন কিন্তু আলাদা আলাদা হয়। ভেবে দেখো, যদি আমাদের ইন্ডিয়া, নেপাল, ভুটান যদি একটা ফেডারেল কান্ট্রি হতো, তাহলে নিশ্চয়ই নেপাল ভুটানের আলাদা আইন, ভারতের আলাদা আইনই থাকতো, তাই তো? বুঝা গেল? তাই তো। তাহলে ওদের যেরকম আগে কাশ্মীরে ছিল না, কাশ্মীর ওরকম ছিল না। ওদের একটা ফেডারেল কোর্ট ছিল। কাশ্মীরে কি ছিল? কাশ্মীরের হাইকোর্টের উপরে আমাদের সুপ্রিম কোর্ট ছিল। আচ্ছা, কে বলেছে কাশ্মীর এরকম ছিল? আচ্ছা, শুনি কাশ্মীরে আলাদা একটা সংবিধান ছিল, তাই স্যার বললাম। কিন্তু আলাদা সংবিধান এখনো অরুণাচল প্রদেশেরও আছে, মানে আরো বেশ কিছু স্টেটেরও আছে। আলাদা সংবিধান থাকলেই সেটা এরকম না। আলাদা সংবিধান মানে কি? একটা দেশের কোনো অঙ্গরাজ্যের তার আলাদা সংবিধান থাকতে পারে না। সেখানে বলা হয়েছে যে দেশ চালানোর জন্য তাদের যে স্পেশাল কিছু নিয়ম আছে, স্কেডিউলড এরিয়া, স্কেডিউলড ট্রাইবাল এরিয়া, এইগুলো। ও স্যার, 6 শিডিউলে যেটা ওই লাদাখের যেটা নিয়ে ঝামেলাটা হচ্ছিল, সেটার জন্য কিন্তু সেখানে কি হচ্ছে, সেটার জন্য তারা আলাদা রকম একটা নীতি নিয়ম মেনে চলে, সেটাকেই তাদের সংবিধান বলা হয়। কিন্তু এইসব যেমন কাশ্মীরের যে সংবিধান ছিল এতদিন অ্যাক্টিভ, সেখানে আর্টিকেল 1-এই বড় বড় করে লেখা ছিল যে এই সংবিধান ভারতীয় সংবিধানেরই অন্তর্গত। এই কাশ্মীরি সংবিধান কখনোই ভারতীয় সংবিধানের ঊর্ধ্বে নয়, এবং ভারতবর্ষের কোনো আইন এই সংবিধান লঙ্ঘন করতে পারবে না। এটা আর্টিকেল 1-এ লেখা ছিল কাশ্মীরি সংবিধানে। ঠিক আছে?
কাশ্মীরে ওইভাবে কখনোই ছিল না। কাশ্মীরে অ্যাকচুয়ালি প্রোটেকশন দেওয়া ছিল যাতে তাদের জলবায়ু নষ্ট না হয়, যাতে সাধারণ মানুষ ওখানকার জায়গা জমি কিনে বিল্ডিং টিল্ডিং কলকারখানা বানিয়ে কাশ্মীরের সৌন্দর্য নষ্ট না করতে পারে। ঠিক আছে, এবং ওখানকার মানুষজনদের কিছু স্পেশাল রাইটস এটসেট্রা এটসেট্রা দেওয়া ছিল। আচ্ছা, যাই হোক, তাহলে ওদের আমেরিকার যে ফেডারেল কোর্ট, সেই ফেডারেল কোর্ট তাহলে এরা কি কাজ করে? এরা কেবলমাত্র যুক্তরাষ্ট্রীয় ম্যাটার গুলো নিয়ে কাজ করে। অর্থাৎ তোমরা জানো যে ভারতবর্ষের 3টে লেজিসলেটিভ লিস্ট আছে, একটা ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট আর একটা কনকারেন্ট লিস্ট। এই যে 3টে লেজিসলেটিভ লিস্ট কেন করা আছে? কারণ যে কোনো যুক্তরাষ্ট্রেই দুটো অন্তত লাগবে, ইউনিয়ন আর মানে স্টেট, এই দুটো লাগবেই। না হলে দুটো সরকার কে কি নিয়ে কাজ করবে কি করে বুঝবে? লিস্ট তো লাগবেই। কিন্তু যেগুলো ইউনিটারি কান্ট্রি, যেমন বাংলাদেশ, যেমন পাকিস্তান, এদের কি আলাদা আলাদা লিস্ট লাগবে? এদের লিস্ট লাগবে না, একটাই সরকার, একটাই যা করবে তাই। সুতরাং এদের ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট বলে কিছু নেই। আবার কেউ কেউ চাইলে কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকাও তৈরি করে। তোমরা জানো কনকারেন্ট লিস্টের কনসেপ্ট আমরা কোথায় থেকে নিয়েছি? সুপ্রিয়া বলতে পারবে কনকারেন্ট লিস্টের কনসেপ্ট আমরা কোথায় থেকে নিয়েছি? জ্যোতিকা বলতে পারবে? জ্যোতিকা? না স্যার, মনে নেই। অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে আমরা কনকারেন্ট লিস্টের কনসেপ্টটা নিয়েছি। ঠিক আছে, অর্থাৎ অস্ট্রেলিয়া সারা বিশ্বকে দেখিয়েছিল যে কেন্দ্র এবং রাজ্য তালিকা ছাড়াও আরো একটা যৌথ তালিকা বানানো যায়। বেশ কিছু বিষয় সেখানেও রাখা যায় যেটা নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়েই কাজকর্ম করবে। বোঝা গেল? তাহলে এই ধরনের যে বিচার ব্যবস্থা, জুডিশিয়াল সিস্টেম, সেটাকে আমরা সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম বলি না, কারণ এখানে সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ কোর্ট গুলো কিন্তু হাইকোর্ট তার আন্ডারে কাজ করে না। আমাদের এক লাইনে বাঁধা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তার নিচে হাইকোর্ট, তার নিচে ডিস্ট্রিক্ট কোর্ট, তার নিচে সাব ডিভিশন কোর্ট, তাই এটাকে আমরা বলি সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম। আশা করছি বোঝা গেছে, কিন্তু বাড়িতে লেখাপড়া না করলে আর এটা এসব বোঝানোর কোনো মূল্য থাকবে না। ঠিক আছে, খাতার নোটটাই পড়ে থাকবে। আচ্ছা, হাইকোর্ট ওয়ার্কস বিলো দা সুপ্রিম কোর্ট। হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের নিচে কাজ করে এখানে। আচ্ছা, তারপরে কি বলছে? দ্য ইনস্টিটিউশন অফ হাইকোর্ট অরিজিনেটেড ইন ইন্ডিয়া ইন 1862। কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল? 1862 সালে ভারতবর্ষে প্রথম হাইকোর্ট তৈরি হয়েছিল। কোন অ্যাক্টের মাধ্যমে? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ভুলে গেছো। ঠিক আছে, চার্টার অ্যাক্ট 1861, সেখানে প্রথম হাইকোর্ট তৈরির কথা বলা হয়েছিল। একবার খাতা খুলে দেখবে। মেবি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। হ্যাঁ, 1861। ঠিক আছে, সেটা অনুযায়ী ক্যালকাটা, বোম্বে আর ম্যাড্রাস, ক্যালকাটা, বোম্বাই, ম্যাড্রাস, এই 3টে জায়গাতে হাইকোর্ট তৈরি হয়েছিল প্রথম, এই 1862 সালে। সেই হাইকোর্ট গুলোকে এখনো আমরা, তাই ক্যালকাটা, বোম্বে এবং ম্যাড্রাস, এই 3টে হাইকোর্টকে আমরা কি বলি? প্রেসিডেন্সি হাইকোর্ট এই নামে ডেকে থাকি। কি হাইকোর্ট নামে ডেকে থাকি? প্রেসিডেন্সি হাইকোর্ট। এই 3টে হাইকোর্টকে আমরা কি বলি? প্রেসিডেন্সি হাইকোর্ট। বোঝা গেল? তাহলে ভারতবর্ষে যদি সুপ্রিম কোর্টের আন্ডারে হাইকোর্ট কাজ করে, হাইকোর্টের আন্ডারে ডিস্ট্রিক্ট কোর্ট কাজ করে, তার মানে আমরা এটা জানবো যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট কোর্ট থাকতেই হবে, প্রত্যেকটা রাজ্যে হাইকোর্ট থাকতেই হবে। কিন্তু প্রত্যেকটা রাজ্যে হাইকোর্ট তৈরি করার ক্ষেত্রে কিছু কিছু অসুবিধা থাকলেও থাকতে পারে, জনসংখ্যা কম, এটসেট্রা এটসেট্রা। বেকার সব রাজ্যে হাইকোর্ট কেন তৈরি করতে যাব? সেই জন্যই 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সপ্তম সংবিধান সংশোধন আইন 1956, এই 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 সালে এটা করা হলো। অথরাইজ দ্য পার্লামেন্ট, পার্লামেন্টকে এই অথরাইজ করা হলো টু এস্টাবলিশ এ কমন হাই কোর্ট ফর 2 or more স্টেট এন্ড ইউটি। কি করলো? এই অ্যামেন্ডমেন্ট পার্লামেন্টকে অথরাইজ করলো যে তারা আইন করে কমন হাইকোর্ট তৈরি করতে পারবে একাধিক রাজ্যের জন্য, একাধিক ইউটির জন্য, বা রাজ্য এবং ইউটি
একসাথে আছে এই রকম কমন হাইকোর্ট তৈরি করতে পারবে। যেমন ক্যালকাটা হাইকোর্ট একটা কমন হাইকোর্ট, এখানে ওয়েস্ট বেঙ্গল রাজ্য আছে, আবার তার সাথে আন্দামান নিকোবর আইল্যান্ড এটা একটা ইউটি আছে, তাই তো? তাহলে এই কমন হাইকোর্ট তৈরি করার প্রভিশন কত সালে কনস্টিটিউশনে যুক্ত হলো? 1956 সালে। এখন এই 1956 সালে সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আগেও তোমরা পড়েছিলে, তোমরা বলো তো এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা আর কি হয়েছিল, কেউ একজন বলো আমাকে। স্যার সিটিজেনশিপ অ্যাক্ট। দূর, সিটিজেনশিপ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হতে হয় নাকি? জ্যোতিকা পড়েছিলে? একটা ছিল হচ্ছে ওই আর্টিকেল মানে এই পার্ট 7টাকে রিপিল করা হলো, সেটাকে রিপিল করা হলো এবং স্টেট রেকগনাইজেশন কমিশনের মাধ্যমে রাজ্যগুলোকে আবার আলাদা করে বিন্যস্ত করা হলো। ঠিক আছে, বোঝা গেল? আমার একটু ঠান্ডা লেগেছে, একটু না বেশ ভালোই ঠান্ডা লেগেছে, যদি বুঝতে না পারো সমস্যা হয় আমাকে বলবে। আচ্ছা, টোটাল হাইকোর্ট এট প্রেজেন্ট বর্তমানে ভারতবর্ষে মোট হাইকোর্ট আছে 25টা। তার মধ্যে লেটেস্ট হাইকোর্ট হচ্ছে অমরাবতী হাইকোর্ট। অমরাবতী হাইকোর্ট মানে অন্ধ্রপ্রদেশের যে হাইকোর্ট সেটা, কারণ তোমরা জানো অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা আলাদা হয়ে গেছিল, ঠিক আছে, এবং সেখানকার যে হাইকোর্ট সেটা তেলেঙ্গানার মধ্যে পড়েছিল এবং বর্তমানে আলাদা করে শেষমেশ 25 নম্বর হাইকোর্ট হিসেবে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট আমাদের লেটেস্ট হাইকোর্ট। ঠিক আছে, প্রথম হাইকোর্ট আমরা অবশ্যই বলতে পারি ক্যালকাটা বা ক্যালকাটা বোম্বে মাদ্রাস। এখনো অব্দি লেটেস্ট হাইকোর্ট বা সর্বশেষ তৈরি হওয়া হাইকোর্ট হচ্ছে অমরাবতী হাইকোর্ট, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য। এই স্লাইডটা বোঝা গেছে আশা করছি, পরেরটাতে যাচ্ছি। এটাতে বলা হচ্ছে কমন হাইকোর্ট বাই পার্লামেন্টারি ল। পার্লামেন্টারি ল অনুযায়ী, পার্লামেন্টারি আইন অনুযায়ী কমন হাইকোর্ট তৈরির যে প্রভিশন সেটার কথা এখানে বলা হচ্ছে, বা কি কি কতগুলো কমন হাইকোর্ট তৈরি করা হয়েছে বা কি কি কমন হাইকোর্ট আছে আমাদের দেশে। ঠিক আছে, নাম্বার 1 এটাতে কি বলা হচ্ছে যে কতগুলো আছে, স্টেট প্লাস ইউটি বা স্টেট প্লাস স্টেট এইরকম কমন হাইকোর্ট মোট আছে আমাদের দেশে 7টা। কতগুলো আছে? 7। তার মধ্যে এক একটা করে দেখো। বোম্বে হচ্ছে একটা কমন হাইকোর্ট, যার জুরিসডিকশন হচ্ছে বোম্বে হাইকোর্ট, এটা হচ্ছে একটা কমন হাইকোর্ট। ঠিক আছে, যার জুরিসডিকশন হচ্ছে গোয়া, দমনদিউ এন্ড দাদরা নগর হাভেলি। এটা এখন এক হয়ে গেছে, তাই এটাকে তোমরা এন্ড লিখে নেবে মাঝে। দমনদিউ দাদরা নগর হাভেলি এটা একটা ইউটি, গোয়া একটা স্টেট এবং তার সাথে মহারাষ্ট্র হচ্ছে একটা স্টেট। এটা এই দুটো স্টেট এবং একটা ইউটি নিয়ে বর্তমানে চলছে কি বোম্বে হাইকোর্ট। তারপরে আসছি ক্যালকাটা হাইকোর্ট। আমরা জানি এটা আন্দামান নিকোবর শুধু লেখা আছে, কারণ তোমরা সকলেই জানো এর সাথে ওয়েস্ট বেঙ্গলটা আছে, ওয়েস্ট বেঙ্গল এন্ড আন্দামান নিকোবর। তারপর গুয়াহাটি হাইকোর্ট। গুয়াহাটি হাইকোর্টের জুরিসডিকশন অনেকগুলো জায়গা ধরে, যেমন আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড। তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই গুয়াহাটি হাইকোর্টটা ভীষণ ইম্পর্টেন্ট একটা হাইকোর্ট। এটা বহুবার পরীক্ষাতে এসছে যে কোন হাইকোর্টের জুরিসডিকশন সব থেকে বেশি রাজ্য জুড়ে আছে বা কোন কোন রাজ্য জুড়ে গুয়াহাটি হাইকোর্টের জুরিসডিকশন রয়েছে। এরপর জম্মু এন্ড কাশ্মীরের যে হাইকোর্ট আছে সেই হাইকোর্ট কি আছে বর্তমানে? জম্মু কাশ্মীর বর্তমানে একটা ইউটি, ঠিক আছে, লাদাখও এখন কিন্তু ইউটি। জম্মু কাশ্মীরের এই যে হাইকোর্ট, এটা অরিজিনালি কিন্তু এটা কোনো কমন হাইকোর্ট ছিল না। এটা কমন হাইকোর্ট পরিণত হলো কখন? যখন জম্মু কাশ্মীর আর লাদাখ ভেঙে দুটো হয়ে গেল। তার মানে সেটা একটা কমন হাইকোর্ট। হাইকোর্টটা ভাঙলো না, তাই সেটা কমন হাইকোর্টে পরিণত হলো। আচ্ছা, তারপর কেরালা হাইকোর্ট। কেরালা হাইকোর্টে কেরালা রাজ্য, স্টেট আর লাক্ষাদ্বীপ ইউটি এই দুটো মিলে তৈরি হচ্ছে কেরালা হাইকোর্ট। তারপর ম্যাড্রাস হাইকোর্ট। ম্যাড্রাস হাইকোর্ট মানে জানো তোমরা তামিলনাড়ু আছে এবং তার সাথে পুদুচেরি নামক যে ইউটি আছে, ইউনিয়ন টেরিটরি আছে, সেটা একসাথে ম্যাড্রাস হাইকোর্টের অন্তর্গত। পাঞ্জাব এন্ড হরিয়ানা হাইকোর্ট, এর মধ্যে আছে চণ্ডীগড়, হরিয়ানা আর পাঞ্জাব।
খুব সাবধানে নামটা মনে রাখবে। নামটা হচ্ছে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট। অনেকে এটাকে হরিয়ানা হাইকোর্ট বলে, ভুল করে। অনেকে এটা পাঞ্জাব হাইকোর্ট বলে, ভুল করে। হাইকোর্টের নামটা কিন্তু অনেকে চণ্ডীগড় হাইকোর্ট বলে। হাইকোর্টের নামটা কিন্তু পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট। কিন্তু হাইকোর্টটা অবস্থিত কোথায়? চণ্ডীগড়ে। চণ্ডীগড় কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে, যে কিনা পাঞ্জাব এবং হরিয়ানা উভয়েরই আবার রাজধানী। মানে এরকম একটা বিস্ময়কর ব্যাপার, দুটো রাজ্য আছে এবং সেই দুটো রাজ্যের একটাই রাজধানী, এবং সেই রাজধানীটাও নাকি আবার ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে, কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু নামটা ভুল করেও চণ্ডীগড় হাইকোর্ট বলবে না, পাঞ্জাব এন্ড হরিয়ানা হাইকোর্ট। তারপরে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, দেখো কি ইনফরমেশন দিচ্ছে। বলছে দিল্লি ইজ দ্য অনলি ইউটি টু হ্যাভ ওন হাইকোর্ট। দিল্লি হচ্ছে একমাত্র ইউটি, একমাত্র ইউনিয়ন টেরিটরি যার নিজস্ব হাইকোর্ট আছে। দিল্লি একমাত্র ইউনিয়ন টেরিটরি যার নিজস্ব হাইকোর্ট আছে। বোঝা গেল? অন্য এমন কোনো ইউনিয়ন টেরিটরি বলতে পারবে না যার নিজস্ব হাইকোর্ট আছে। তাহলে এই স্লাইডটা বোঝা গেছে আশা করছি। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আমরা যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে অর্গানাইজেশন অফ হাইকোর্ট, হাইকোর্ট গুলোর অর্গানাইজেশন। কি বলা হচ্ছে? এভরি হাইকোর্ট, প্রত্যেকটা হাইকোর্ট কনসিস্ট অফ এ চিফ জাস্টিস, একটা করে চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি প্রতিটা হাইকোর্টেই থাকবে, এন্ড আদার জাজেস। এইভাবেই হাইকোর্ট তৈরি হবে যে একটা চিফ জাস্টিস থাকবে এবং তার সাথে অন্যান্য জাজ থাকবে। এই চিফ জাস্টিস জাজ কতগুলো করে থাকবে, কেমন কেমন থাকবে, সেটা ঠিক করবে প্রেসিডেন্ট। অ্যাজ প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি, মে ফ্রম টাইম টু টাইম ডিমস নেসেসারি টু অ্যাপয়েন্ট, যেমন রাষ্ট্রপতি সময় সময় মতো মানে অ্যাপয়েন্ট করার কথা ভাববে, ঠিক তেমনটা। আচ্ছা, the constitution does not satisfy the strength of high court. এই কনস্টিটিউশন কিন্তু আমাদের হাইকোর্টের স্ট্রেংথ সম্পর্কে কিছু বলেনি, and leaves to the direction of president, এবং কোনো হাইকোর্টের স্ট্রেংথ সম্পর্কে কিছু বলা যায়নি, এটা প্রেসিডেন্টের উপর ঠিক করেছে। প্রেসিডেন্ট তাহলে কি দেখে ঠিক করবে কোন স্ট্রেংথ? মানে জাজের স্ট্রেংথ, কোন হাইকোর্টে কতগুলো করে জাজ থাকবে সেই জাজের স্ট্রেংথ। প্রেসিডেন্ট তাহলে কি দেখে ঠিক করবে যে কোন হাইকোর্টে কতগুলো করে জাজ আছে, সেটা প্রেসিডেন্ট কি দেখে ঠিক করবে? দ্য স্ট্রেংথ অফ হাইকোর্ট ফ্রম টাইম টু টাইম ডিপেন্ডিং আপন ইটস ওয়ার্কলোড। হাইকোর্টের যে স্ট্রেংথ সেটা সময় সময় মতো তার ওয়ার্কলোডের উপর নির্ভর করে ঠিক হবে, ঠিক আছে, তার কাজের উপর নির্ভর করে ঠিক হবে। দেখা গেল, হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিয়ে বলি যে ক্যালকাটা হাইকোর্টে বছরে মোট 500টা করে নতুন কেস আসে, তাই ক্যালকাটা হাইকোর্টের মোট বিচারপতির সংখ্যা 50টা। আর গুয়াহাটি হাইকোর্টে বছরে মোট 300টা করে কেস আসে, তাই গুয়াহাটি হাইকোর্টের মোট বিচারপতির সংখ্যা 30টা। এবারে কিছু বছর পরে যদি দেখা যায় ক্যালকাটা হাইকোর্টের ওই 500 যে কেস লোড সেটা কমে আস্তে আস্তে আমার 200 হয়ে গেছে, আর গুয়াহাটি হাইকোর্টের যে কেস লোড সেটা যেমন ছিল তেমনই আছে বা বেড়েছে। তাহলে কি হবে? 200টার জন্য তাহলে এখানে তখন আর 20টা জাজ দেবে প্রেসিডেন্ট, আর জাস্টিস দেবেন, কারণ হাইকোর্টের জাজদেরকে জাস্টিস বলা হয়। তোমরা যেহেতু WBCS এর স্টুডেন্ট তাই তোমরা কিন্তু জাস্টিস বলবে, ঠিক আছে, বুঝা গেল? আর ল স্টুডেন্ট হলে বলতাম জাজ বলতে, কারণ ওভারঅল বিচারপতি মানে লতে জাজ বলা হয়, কিন্তু ডেজিগনেশন অনুযায়ী জাস্টিস বলা উচিত। তাই WBCS স্টুডেন্ট তোমরা অবশ্যই কিন্তু জাস্টিস কথাটা বলবে। আচ্ছা, তো যাই হোক, তো এখন যেটা বলছিলাম, তো তারপরে কি হবে? তারপরে যার যে হাইকোর্টে দেখবো ওয়ার্কলোড বেড়ে গেছে সেখানে প্রেসিডেন্ট কি করবে? বেশি জাস্টিস নিয়োগ করবেন। বোঝা গেল? তাহলে দ্য স্ট্রেংথ অফ হাইকোর্ট ফ্রম টাইম টু টাইম ডিপেন্ডিং আপন ইটস ওয়ার্কলোড, তার ওয়ার্কলোডের উপর, তার কাজে কত করে প্রেসার আসছে তার উপর নির্ভর করে, সে কতটা করে কাজ করছে সেটার উপর নির্ভর করে হাইকোর্টের জাজেসদের স্ট্রেংথ বাড়ানো হয়। কোনো ফিক্স জাজের স্ট্রেংথ কনস্টিটিউশনে কিন্তু লেখা নেই। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। জ্যোতিকা বোঝা যাচ্ছে? আছে জ্যোতিকা? আছে? স্যার জ্যোতিকা অ্যানসার পাঠাওনি, সুপ্রিম কোর্ট পড়োনি, অ্যানসারও পাঠাওনি, ঠিক আছে? কোনো একদিন চাকরি কাছ থেকে পড়বে আর আমি সেটাকে কুড়িয়ে নেবো, এরকম ভেবো না কিন্তু।
এতটাও ফাঁকি মারা উচিত নয় তোমাদের মতো সিরিয়াস স্টুডেন্টদের। 10 দিন অতিক্রান্ত হয়ে গেছে, পড়ে অ্যান্সার করে অ্যান্সারটা পাঠানো উচিত ছিল প্রত্যেকেরই বলছি। কোয়ালিফিকেশন অফ জাজেস, জাজেসদের হাইকোর্টের জাজ হতে গেলে তার কি কোয়ালিফিকেশন দরকার হয়? অবশ্যই তাকে ভারতীয় হতে হবে। তোমরা তোমাদেরকে আগেই বলেছি, কোনো সাংবিধানিক পদ যেটা ভারতীয় নয় এমন কেউ সেই ভারতবর্ষের সাংবিধানিক পদ কিন্তু হোল্ড করতে পারবে না। ঠিক আছে, কোনো এক জায়গায় ভালো জাজ ছিল, তাকে এনে চল আমাদের হাইকোর্টে জাজ করে দিই, ওই ক্রিকেটের কোচের মতো বা ফুটবলের কোচের মতো বিদেশ থেকে কোচ নিয়ে চলে আসি চলে, এরকম হবে না। তাকে অবশ্যই ভারতীয় হতে হবে। আর জুডিশিয়াল অফিস ইন ইন্ডিয়া ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স, ভারতবর্ষে মিনিমাম 10 বছর জুডিশিয়াল অফিস হোল্ড করেছে। জুডিশিয়াল অফিস মানে হয় ডিস্ট্রিক্ট কোর্ট নয় সাব ডিভিশন কোর্ট, এই সমস্ত কোর্টে জাজ হিসেবে কাটিয়েছে মিনিমাম 10 বছর, এইরকম অভিজ্ঞতা থাকবে। আচ্ছা স্যার, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজগুলোকেও তো বলতে পারি তারা জুডিশিয়াল অফিসে আছে। হ্যাঁ বলতে পারি, তাহলে এখানে কেন ডিস্ট্রিক্ট কোর্ট বা সাব ডিভিশন কোর্ট বলা হচ্ছে? কারণ যদি হাইকোর্টের জাজ হাইকোর্টেই 10 বছর কাটাবে, তাহলে তার কোয়ালিফিকেশন হাইকোর্টের জাজের কোয়ালিফিকেশন কেন লিখবো, তাই না? যেহেতু হাইকোর্টের জাজ হতে গেলে কি কোয়ালিফিকেশন লাগবে, তাই বললাম যে জুডিশিয়াল অফিস ইন ইন্ডিয়া ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স। অর্থাৎ এখানে জুডিশিয়াল অফিস বলতে কিন্তু আমরা নিশ্চয়ই হাইকোর্টের নিচের গুলো বোঝাবো, তাই তো? যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজই হয়ে থাকবে, তাহলে তাকে আবার নতুন করে করার কি দরকার, কোয়ালিফিকেশন দেখার কি দরকার? আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। আচ্ছা, অথবা অর অ্যাডভোকেট অফ এ হাই কোর্ট ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স, অথবা মিনিমাম 10 বছরের জন্য কোনো একটা হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করে, একটা বা একাধিক হাইকোর্টের 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করেছে, এইরকম অভিজ্ঞতা। এইরকম অভিজ্ঞতা থেকেই কিন্তু কি হয়, সরাসরি হাইকোর্টের জাজও নিয়োগ করা যেতে পারে। যেমন একটা উদাহরণ দিই, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বেশ জনসমাজে প্রশংসনীয় ছিলেন, ঠিক আছে? উনি কিন্তু সরাসরি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ হয়েছিলেন, বোঝা গেল? উনি তার আগে অন্য কোথাও বিচারপতি ছিলেন না। তাহলে কোয়ালিফিকেশনটা আমরা বুঝলাম। চলে যাচ্ছি পরের পয়েন্টে, অ্যাপয়েন্টমেন্ট। জ্যোতিকার সাথে আরো একটা মেয়ে থাকতো, নাম বোধহয় কি ফাল্গুনি, তাই তো? ফাল্গুনি আর ক্লাস করে না, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ জ্যোতিকা, শুনতে পেলাম না। হ্যাঁ স্যার, ও ছেড়ে দিয়েছে, ওর কোনো ক্লাস করছে না তো। আচ্ছা আচ্ছা, তো অ্যাপয়েন্টমেন্টে কি বলছে, জাজেস অফ হাইকোর্ট আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখানে যে প্রেসিডেন্ট লেখা আছে, এটাও কিন্তু তোমরা বলতে পারো স্যার গ্রামাটিক্যালি ভুল লেখা আছে। সবসময় আমরা কি বলার চেষ্টা করব, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বললেই কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট মানে অনেক রকম, হ্যাঁ হয়তো টিচার বুঝে নেবেন যে প্রেসিডেন্ট মানে এখানে প্রেসিডেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু প্রেসিডেন্ট মানে কিন্তু রাষ্ট্রপতি নয়। প্রেসিডেন্ট কথার আক্ষরিক অর্থ রাষ্ট্রপতি নয়। প্রেসিডেন্ট তো সে আমার ক্লাবেও আছে, প্রেসিডেন্ট আমার পাড়ার পুজোতেও আছে, ঠিক আছে? তাই বলে কি তারা সব রাষ্ট্রপতি নাকি? পাড়ার প্রেসিডেন্ট মানে কি পাড়ার রাষ্ট্রপতি? ক্লাবের পুজোর প্রেসিডেন্ট মানে ক্লাবের পুজোর রাষ্ট্রপতি? নিশ্চয়ই নয়। ঠিক আছে, বোঝা গেল? তো হাইকোর্টের জাজদেরকে অ্যাপয়েন্ট কে করে? অ্যাপয়েন্ট করে হচ্ছে প্রেসিডেন্ট। অ্যাপয়েন্ট করা মানে তোমরা জানো, সুপ্রিম কোর্ট পড়তে গিয়ে অ্যাপয়েন্টের ব্যাপারটা প্রচুর রকম ভাবে ভালো করে পড়েছো। অ্যাপয়েন্ট করা মানে শেষমেশ অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে সিগনেচার করে, যার সিগনেচার ছাড়া সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ভ্যালিড হবে না। তার মানে এটা নয় যে উনি পাড়ায় পাড়ায় খুঁজতে বেরোয় কোথায় কে ভালো জাজ আছে তাকে নিয়ে হাইকোর্টের জাজ তৈরি করবো, ঠিক আছে? তার একটা আলাদা প্রসেস আছে, তোমরা জানো। কলেজিয়াম বর্তমানে এগুলো করে থাকে। কলেজিয়াম এগুলো সিলেক্ট করলেও প্রেসিডেন্টকে কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাতে হয় প্রেসিডেন্টকেই। আচ্ছা, চিফ জাস্টিস ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া and গভর্নর অফ দ্য স্টেট। রাজ্যের যারা গভর্নর আছে তাদের সাথে কনসাল্ট করবে, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং ভারতবর্ষের প্রধান বিচারপতির সাথে কনসাল্ট করেই কিন্তু হাইকোর্টের একজন চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্ট হাইকোর্টের চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করতে গেলে কার কার সাথে কনসাল্ট করবে? ওই হাইকোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের প্রধান বিচারপতির সাথে, এবং ওই রাজ্যের গভর্নর বা রাজ্যপালের সাথে কনসাল্ট করে তবেই কিন্তু ওই রাজ্যের যে হাইকোর্ট আছে সেই হাইকোর্টের বিচারপতিকে তিনি নিয়োগ করবেন। বোঝা গেছে সেকেন্ড লাইনটা?
পরেরটাতে যাচ্ছি, ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ আদার জাজেস, অন্যান্য জাজেসদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। চিফ জাস্টিসটা ওটা দেখলাম, অন্যান্য জাজেসদের অ্যাপয়েন্টের ক্ষেত্রে যা চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ অলসো কনসাল্টেড। কি হচ্ছে অন্যান্য জাজ মানে যে কিনা হাইকোর্টের চিফ জাজ নয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেমন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করা হচ্ছে, যেমন গভর্নরের সাথে কনসাল্ট করা হচ্ছে, ঠিক তেমনই কিন্তু যে রাজ্যে হাইকোর্টে আমি পাঠাচ্ছি যে বিচারপতিটাকে, সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির সাথেও কনসাল্ট করতে হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, ইন কেস অফ কমন হাইকোর্টের ক্ষেত্রে তাহলে কি হবে, তাহলে কতগুলো গভর্নর আছে সবার সাথেই কিন্তু কনসাল্ট করতে হবে। ইন কেস অফ কমন হাইকোর্ট ফর 2 or more স্টেট, দ্য গভর্নর অফ অল স্টেটস আর কনসাল্টেড বাই দ্য প্রেসিডেন্ট। ঠিক আছে, 2 বা তার বেশি স্টেটের জন্য প্রেসিডেন্টকে গভর্নর, সমস্ত রাজ্যের গভর্নরের সাথে কনসাল্ট করতে হবে। ক্লিয়ার? এমনটা নয়, কেউ ভাববে না যে যে রাজ্যে অবস্থিত কেবলমাত্র সেই রাজ্যের গভর্নরের সাথে কনসাল্ট করবে। তোমরা ভাববে না বললেও তোমরা ভাবতে বাধ্য, যখন পরীক্ষাতে এরকম ভেঙে ভেঙে অপশন গুলো আসবে, তখন তোমরা যেহেতু রোজ পড়ো না, তাই তোমাদের মাথায় মনে হবে আচ্ছা এটা হতে পারে, এটাই করে দিই, হ্যাঁ তাই তো, ঠিক তো। ঠিক আছে, বোঝা গেল? তো মাথায় রাখবে যে গভর্নর মানে কমন হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু যেখানেই উপস্থিত হোক না কেন হাইকোর্টটা, প্রতিটা রাজ্যের হাইকোর্টের সাথে কথা বলে তবেই নিয়োগ করতে হয়। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তোমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 3টে জাজেস কেস পড়েছিলে, এখানে 2টো জাজেস কেস, সেম জাজেস কেস, 2টো লাগবে, 3টে লাগবে না। সেকেন্ড জাজেস কেস যেটা পড়েছিলে 1993-তে হয়েছিল, সেক্ষেত্রে হাইকোর্টের ব্যাপারে কি বলা হয়েছিল, ওখানে সুপ্রিম কোর্টের ব্যাপারটা পড়েছিল, হাইকোর্টের ব্যাপারে বলা হয়েছে নো অ্যাপয়েন্টমেন্ট অফ জাজ অফ হাইকোর্ট আনলেস ইট ইজ কনফার্মেটরি উইথ দ্য ওপিনিয়ন অফ সিজিআই। অর্থাৎ এখানে বলা হয়েছিল যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে যতক্ষণ না মতের মিল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু হাইকোর্টের কোনো জাজকে নিয়োগ করতে পারবে না প্রেসিডেন্ট। যেমন সেকেন্ড জাজেস কেসে সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও বলেছিল যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যেটা বলবে সেটাই প্রেসিডেন্টকে শুনতে হবে, আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার আন্ডারের 2জন আদার জাজের সাথে কনসাল্ট করবে। থার্ড জাজেস কেসে কি বলছে, থার্ড জাজেস কেসে বলছে যে সিজিআই কথাটা বলেছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার জায়গায় কে চলে আসছে, থার্ড জাজেস কেস থেকে আমরা জানি কলেজিয়াম চলে আসছে, কলেজিয়াম। তাহলে কি বলছে, সিজিআই শুড কনসাল্ট দ্য কলেজিয়াম, অর্থাৎ কলেজিয়াম যাকে পছন্দ করবে সেই কলেজিয়ামকে টপকে প্রেসিডেন্ট নিজের মতো করে কাউকে অ্যাপয়েন্ট করতে পারবে না। কলেজিয়াম বলতে গেলে তো এখন সুপ্রিম কোর্টটা প্রথম থেকে পড়াতে হবে, এই তো সমস্যা। সেই জন্য তো প্রথম থেকে বলেছিলাম যে রোজকারের পড়া রোজকার করতে হবে। কলেজিয়াম বলতে কলেজিয়াম কবে জন্মগ্রহণ করলো, কিভাবে তার জন্ম হলো, বর্তমানে সে কি কাজ করে, কোথায় থাকে, কি খায়, সবই তো করানো হয়ে গেছে। এখন কলেজিয়াম বলতে গেলে আমি কি বলবো বলো? আনসার করে নেবো স্যার, তাই তো, এটাই হবে। ঠিক আছে, খুব ভালো লাগছে, গল্প শুনছি ভালো লাগছে। আবার পরের ক্লাসে আবার একটু ল্যাপটপটা খুলে, ফোনটা খুলে বসে গল্প শুনলাম, হবে না বাবা লেখাপড়া। ঠিক আছে, পড়তে হবে। এই কাকের রচনা পড়তে এসে যদি স্যার পড়াটা কি জিনিস হয়, তাহলে সমস্যা হয়ে যাবে। পরে তো আরো কলেজিয়াম নিয়ে গল্প আসবে। সেই জন্যই তোমাদেরকে রোজ বলি রেগুলার লেখাপড়া করতে। তোমরা হয়তো বোর হও, কি লোক রে ভাই ক্লাস করাতে এসে রোজ একই জিনিস ঘ্যাট ঘ্যাট করে বলে। ঠিক আছে, ওই কারণেই বলি। আচ্ছা, ওথ, এরা কোথায় শপথ বাক্য পাঠ করবে, কার কাছে? বিফোর গভর্নর। খুব ইম্পর্টেন্ট। কেন খুব ইম্পর্টেন্ট? কারণ যেহেতু প্রেসিডেন্ট হাইকোর্টের সমস্ত বিচারপতিকে নিয়োগ করে, তাই দুম করে ছেলেমেয়েরা বা তোমরাই এই কলেজিয়াম বলতে যে বলছো, এখন তোমরাই তো বলছো, এখন হতে পারে ও মুখ থেকে কথাটা বলে ফেলেছে, কিন্তু প্রশ্নটা সকলে অনেকেরই মনে মনে হয়তো আছে যে কলেজিয়াম বলতে আবার কি জিনিস যে ভাই, খায় না মাখে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ যেহেতু প্রেসিডেন্ট হাইকোর্টের বিচারপতিদেরকে নিয়োগ করে, তাই সকলেই তোমরা মনে করবে কি না প্রেসিডেন্ট ভাই পড়িনি তো, স্যার বলেছিল একসময় গল্প শুনেছিলাম, হ্যাঁ মনে আছে, প্রেসিডেন্টই শপথ বাক্য পাঠ করা। ঠিক আছে, কিন্তু না, প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করায় না।
কনসেপ্ট মনে রাখবে, কনসেপ্ট মনে রাখলে অন্তত ভুল হবে না। কে শপথ বাক্য পাঠ করায়? গভর্নর। কারণ হাইকোর্টের বিচারপতিদেরকে কাছ থেকে, প্রেসিডেন্টের কাছ থেকে নিয়োগপত্রটা নিয়ে সেই বিচারপতি তার যে হাইকোর্ট সেখানে চলে যাবে। দেখা গেল যে কলকাতার একটা লোক প্রেসিডেন্টের থেকে নিয়োগপত্র পেয়ে চলে গেল বোম্বে হাইকোর্টে, তাই তো? তো তার যেখানে নিয়োগ হয়েছে সেখানে যাবে, তখন তার পিছনে পিছনে প্রেসিডেন্ট উড়ে এসে ছুটে এসে তাকে শপথ বাক্য পাঠ করিয়ে আবার বাড়ি ফিরবে, এমনটা নিশ্চয়ই নয়। তোমরা কনসেপ্টে ক্লিয়ার রাখবে, তোমরা মনে রাখবে এটাও তোমরা জানো যে প্রেসিডেন্টের কাছে শপথ বাক্য পাঠ করতে গেলে সেই অশোকা হলে গিয়ে ওখানে পাঠ করতে হয়। প্রেসিডেন্ট কারুর বাড়িতে বা কারুর কার্যালয়ে তার পিছনে পিছনে গিয়ে শপথ বাক্য পাঠ করে আসে না। সুতরাং হাইকোর্টের বিচারপতিরা যেহেতু তারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে বিভিন্ন রাজ্যে রাজ্যে পোস্টেড হয়ে যায়, তাই সেই রাজ্যের যে প্রেসিডেন্টের প্রতিনিধি আছে, গভর্নর বা রাজ্যপাল, সেই কিন্তু তাদের শপথ বাক্য পাঠ করায়। বোঝা গেল? ওকে স্যার। আচ্ছা, স্যালারি, স্যালারি, অ্যালাওয়েন্সেস। স্যালারি মানে মাইনে, অ্যালাওয়েন্সেস মানে মাইনের সাথে আর যেগুলো পাওয়া যায়, ডিএ টিএ এটসেট্রা। প্রিভিলেজেস মানে অন্যান্য সুযোগ সুবিধা, মানে গাড়ি, চাকর, বাংলো। লিভ ছুটি, পেনশন মানে অবসরকালীন ভাতা। ডিটারমাইন্ডেড টাইম টু টাইম বাই দ্য পার্লামেন্ট, এটা সময় সময় মতো কে ঠিক করে? সময় সময় মতো এটাকে পার্লামেন্ট ঠিক করে। আর কি বলছে? দে ক্যান নট বি ভ্যারিড টু দেয়ার, টি হবে, এটা দেয়ার হবে, ঠিক করে নিও। they cannot be varied to their disadvantages after appointment। এবারে পার্লামেন্ট এটাকে ঠিক করে বলেই তোমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও পড়েছিলে, পার্লামেন্ট চাইলেই আবার যখন খুশি সেটাকে কমিয়ে দিতে পারবে না। কোনো একটা জাজ নিয়োগ করা হয়ে গেছে তাকে, তারপর পার্লামেন্ট কিন্তু তার কোনো কিছু কমাতে পারবে না, বাড়াতে পারে, ডিসঅ্যাডভান্টেজে কিছু নিয়ে যেতে পারবে না। যদি এই নিয়ম থাকতো তাহলে পার্লামেন্টের মেম্বাররা জাজেসদেরকে ভয় দেখাতে পারতো, তোমার মাইনে কমিয়ে দেবো, তোমার স্যালারি কমিয়ে দেবো, তোমার পেনশন আটকে দেবো। ঠিক আছে? সুতরাং যাতে এটা না থাকে সেই জন্য এই ব্যবস্থা করা। এটা সুপ্রিম কোর্টের সময় বহুবার বলেছি। সুপ্রিম কোর্টের 3টা আলাদা আলাদা ক্লাসের ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি, কিন্তু কে দেখবে? থোড়ি না ঋত্বিক রোশনের ফিল্ম বসে বসে 1-1.5 ঘন্টা কে দেখবে? আচ্ছা, স্যালারি কোথায় থেকে হয়? স্যালারি হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ স্টেট। খুব খুব ইম্পর্টেন্ট, একটু দেখো, স্যালারিটা কিন্তু হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ স্টেট, রাজ্য থেকে স্যালারি হচ্ছে। কিন্তু পেনশন, যখন পেনশন দেয় তখন কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। পেনশন কিন্তু পাবে কেন্দ্র সরকারের ফান্ড থেকে, রাজ্য সরকারের ফান্ড থেকে স্যালারি দেবে, আর কেন্দ্র সরকারের ফান্ড থেকে কিন্তু পেনশন দেওয়া হবে। বোঝা গেল? ক্লিয়ার? কেন? কারণ কেন্দ্র সরকার তাকে অ্যাপয়েন্ট করছে, তারপর দেখা গেল একটা হাইকোর্টের জাজ 2 বছর কলকাতা হাইকোর্টে, 3 বছর মাদ্রাস হাইকোর্টে, 4 বছর বোম্বে হাইকোর্টে, 6 বছর দিল্লি হাইকোর্টে, এইভাবে সে কাজ করেছে। তাহলে তার পেনশনটা কোন রাজ্য দেবে? সুতরাং পেনশন দেবে কিন্তু যে কোনো হাইকোর্টের বিচারপতি পেনশন দেবে কেন্দ্র। আর স্যালারি কোথা থেকে পাবে? রাজ্য, যে হাইকোর্টে যখন সে কাজ করছে তখন সেই রাজ্য থেকে সে স্যালারি পাবে। আচ্ছা, নেক্সট, প্রেজেন্ট স্যালারি। হাইকোর্টের বিচারপতিদের প্রেজেন্ট স্যালারি হচ্ছে, চিফ জাস্টিস অফ হাইকোর্টের হচ্ছে 2,50,000, যেটা ইকুয়াল টু জেনারেল নর্মাল জাজ অফ নর্মাল জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সাধারণ বিচারপতিদের সমান। ঠিক আছে? সুপ্রিম কোর্টের সাধারণ বিচারপতি যেটা স্যালারি পায়, হাইকোর্টের প্রধান বিচারপতি সেই স্যালারিটাই পায়, সেটা 2,50,000। আর জাজেস অফ হাইকোর্ট, অন্যান্য জাজেসদের অন্যান্য বিচারপতিদের হাইকোর্টের অন্যান্য বিচারপতিদের স্যালারি হচ্ছে 2,25,000 টাকা পার মান্থ। এট প্রেজেন্ট, এটা পরে বাড়তে পারে, কমবে না কখনো, তখন তোমরা ঠিক করে নেবো। রোহিত কিছু বলছে। স্যার বলছি, গুয়াহাটি হাইকোর্টের ক্ষেত্রে বা যেগুলো যুক্ত যে হাইকোর্ট গুলো আছে, সেই হাইকোর্ট গুলোর ক্ষেত্রে স্টেট গুলো থেকেই মাইনে দেওয়া হয় এবং স্টেট গুলো মাইনেটা ভাগ করে দেয়। ঠিক আছে? 100 টাকা মাইনে, 4টে স্টেট আছে, তাহলে 25 টাকা করে 4টে দেবে। 2টো স্টেট আছে, 25 টাকা করে 2টো স্টেট দেবে। বুঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, টেনিওর বা কার্যকাল। এই হাইকোর্টের বিচারপতিদের টেনিওর বা কার্যকাল কতদিনের থাকে? Constitution has not fixed the tenure of judges of High Court. High Court এর জাজেসদের tenure Constitution fix করেনি। They can hold office until the age of 62 years. 62 বছর বয়স পর্যন্ত তারা তাদের পদে থাকতে পারে।
If any question regarding his age is arrived, then President should determine his age after consultation of CJI. ব্র্যাকেটে বলছে the decision of President is final. আচ্ছা, কি বলছে, যদি তার বয়স নিয়ে কোনো সমস্যা দেখা দেয়, যদি তার বয়স নিয়ে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে প্রেসিডেন্ট তার কত বয়স সেটা ঠিক করবে। কারণ তোমরা জানো আগেকার দিনে কি হতো, যে কোনো বার্থ সার্টিফিকেটের এরকম তো ছিল না, তারপরে কোনো নির্দিষ্ট ডকুমেন্টস ছিল না তার বয়স কি হবে এটসেট্রা এটসেট্রা। দেখা গেল ডকুমেন্টসে মিসম্যাচ আছে, কোথাও জায়গায় একটা বয়স তারপরে কোনো জায়গায় অন্যটা বয়স এরকম দেখা যাচ্ছে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট ঠিক করবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করে যে এর তাহলে প্রকৃত বয়স কত হতে পারে। 1 বছর বেশি চাকরি করে ফেলবে না তো ব্যাটা ফাঁকি দিয়ে, ঠিক আছে, তাহলে তার প্রকৃত বয়সটা কে ঠিক করবে? চিফ জাস্টিসের সাথে কনসাল্ট করে প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট যেটা ঠিক করবে সেটাই শেষ কথা, এক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টের কথাটাই শেষ কথা। দেখা গেল সিজিআই বললো যে না স্যার আমার মনে হচ্ছে ওর বয়স হবে 57 বছর, তো প্রেসিডেন্ট বলছে না না আমার তো এটা কি আদার্স কিছু ডকুমেন্টস থেকে মনে হচ্ছে ওর বয়স 52 বছর। তাহলে প্রেসিডেন্ট যদি সে তার কথাতেই স্টিক থাকে তাহলে সেটাই কিন্তু থাকবে, অর্থাৎ এখানে প্রেসিডেন্টের ডিসিশনটাই হচ্ছে ফাইনাল। বোঝা গেল? 3 নম্বর পয়েন্টটা বোঝাতে পেরেছি কি? আচ্ছা, আর সাধারণত হাইকোর্টের সমস্ত জাজ তাদের নিজের বয়সের 62 বছর বয়স পর্যন্ত পদে থাকতে পারে, এবং সুপ্রিম কোর্টের জাজরা একটু বেশি 65 বছর বয়স পর্যন্ত পদে থাকতে পারে। আচ্ছা, তারপর কি বলছে, জাজেস অফ হাইকোর্ট ক্যান রিজাইন হিজ অফিস বাই রাইটিং এ রেজিগনেশন লেটার টু দ্য প্রেসিডেন্ট। হাইকোর্টের জাজ যদি আবার রিজাইন দিতে চায় তাহলে প্রেসিডেন্টের কাছেই কিন্তু তিনি রেজিগনেশন লেটার পাঠাবেন। বুঝা গেল? আর কি বলছেন, he can be removed from the office by the president on the recommendation of parliament as same as supreme court. সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে যেভাবে রিমুভ করা হয় সেই একই পদ্ধতিতে ফলো করে পার্লামেন্ট যদি প্রেসিডেন্টকে রেকমেন্ড করে যে হ্যাঁ ওকে তাড়িয়ে দিন, তাহলে কিন্তু হাইকোর্টের জাজকেও প্রেসিডেন্ট তার পদ থেকে তাড়িয়ে দিতে পারে। কিন্তু তাড়ানোর বা রিমুভালের যে প্রসেস সেটা হচ্ছে as same as the removal process of supreme court. সুপ্রিম কোর্টের রিমুভাল প্রসেস কারোর মনে আছে? কেউ বলতে পারবে স্যার আমার মনে আছে? পারবে, বলো দেখি, ছোট্ট করে প্রসেসটা বলো। প্রথমে হচ্ছে এটাকে যে কোনো একটা হাউসে উত্থাপন করতে হবে, এবং তারপরে হচ্ছে যদি লোকসভাতে উত্থাপন করা হয় তাহলে 100 জন মেম্বারের মধ্যে মানে অ্যাটলিস্ট 50 জনকে সম্মত হতে হবে। লোকসভাতে হলে মিনিমাম 100 জনকে সেটাকে সমর্থন করতে হবে। 100 জনকে, আর হচ্ছে রাজ্যসভাতে হলে 50 জনকে। হ্যাঁ, তারপর এটা তো তারপর প্রস্তাবটা দিল যে ওকে, তারপরে কি হবে? ও তারপরে হচ্ছে যে স্পিকারের কাছে যদি লোকসভায় দেয় তাহলে স্পিকার, আর রাজ্যসভায় দিলে তাহলে উপরাষ্ট্রপতি বা চেয়ারম্যান। হ্যাঁ, দেন ওখানে যাবে, এবং স্পিকার বা উপরাষ্ট্রপতি বা চেয়ারম্যান চাইলে এটাকে রিজেক্টও করতে পারে। হ্যাঁ, চাইলে ওখানেই রিজেক্ট করে দিতে পারে। যদি রিজেক্ট না করে তাহলে তো তখন হচ্ছে কি করতে হবে ভুলে গেছি একটু। তাহলে 3টে সদস্যের একটা সিট বা ইনভেস্টিগেশন টিম তিনি তৈরি করে দেবেন। তার মধ্যে কে থাকবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবে, জাজেস অফ হাইকোর্ট থাকবে, আর একটা হচ্ছে না, যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না থাকে তাহলে সিনিয়র না থাকে নয়, যদি তার বিরুদ্ধেই অবজেকশনটা হয় তাহলে তো সে থাকবে না, তাহলে অন্য কোনো সুপ্রিম কোর্টের অন্য কোনো সিনিয়র মোস্ট বিচারপতি। হাইকোর্টের একটা জাজ, আর 3 নম্বর হচ্ছে ঠিক করে দেবে, যিনি সিটটা তৈরি করছেন তিনি ঠিক করে দেবেন যে 3 নম্বর ব্যক্তি হিসেবে কাকে রাখা যেতে পারে, সেটা তার পছন্দের মতো যে কোনো একজন ব্যক্তিকে। বোঝা গেল? তারপর কি হবে টুম্পা? তারপরে হচ্ছে যদি এরপর কমিটি যদি এটা বুঝতে পারে যে ও যার উপর আরোপটা এসছে সেটা সত্যি, তাহলে সেটাকে আবার বোথ হাউসে পাঠানো হবে, এবং সেখানে স্পেশাল মেজরিটিতে এটা পাস করাতে হবে। পাস করানোর পর প্রেসিডেন্টের কাছে চলে যাবে, তাই তো?
হ্যাঁ তারপর প্রেসিডেন্ট চাইলে তাকে সরিয়ে দিতে পারে। ঠিক আছে, বাকিরা লেখাপড়া করো, কিন্তু বারবার বলছি লেখাপড়া না করলে আমি কোশ্চেন অ্যান্সার করাবোই না। আর শুধু এই পড়ে কোনো লাভ হবে না, কোশ্চেনের যদি কোশ্চেনই না জানো কেমন আসবে, শুধু পড়া পড়ে কি করবে? হ্যাঁ, একটা ফুটবল হাতে করে নিয়ে সারাদিন নাচলে কি তুমি মেসি হবে? মাঠে নামতে হবে, ম্যাচ খেলতে হবে, তো সেটাই হচ্ছে কোশ্চেন অ্যান্সার সলভ করা। ফুটবলে যারা ইন্টারেস্ট রাখো তারা দেখবে যে প্রচুর বিদেশে প্রচুর জাগলার আছে, ভারতবর্ষেও আছে। কেউ সারাদিন বল পায়ে জাগলিং করছে, কেউ মাথায় করে বল নিয়ে, আমাদের কলকাতায় আছে, মাথায় করে বল নিয়ে বাইক চালাচ্ছে, মাথায় করে বলের ওপর বসে সারাদিন খাওয়া দাওয়া করছে, ঘোরাঘুরি করছে, বল থেকে পা নিচে নামছে না। তারা কি বিশাল বড় ফুটবলার হয়? হতে পারে না। তাদের কন্ট্রোল যে ক্ষমতা বড় বড় ফুটবলারের থেকেও বেশি কন্ট্রোল ক্ষমতা। ঠিক আছে, দুটো কাঁধে দুটো ফুটবল নিয়ে বাইক চালাচ্ছে, মানে বুঝতে পারছো তারা কি প্লেয়ার হতে পারে? প্লেয়ার হতে পারে না, কারণ শুধু ওটা করলেই যেমন প্লেয়ার হওয়া যায় না, সেই রকম শুধু এই পড়াগুলো পড়ে গেলেই কিন্তু তোমরা চাকরি পাবে না বা খুব ভালো করে তৈরি হবে না। কোশ্চেন অ্যান্সার করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার করতে হবে। আচ্ছা, প্রেসিডেন্ট কি বলছে? অ্যাক্টিং চিফ জাজ। এবারে আমরা দেখবো হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাজ কাকে বলা হচ্ছে। প্রথম বুলেটিনটা দেখো, প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট এ জাজ অফ হাইকোর্ট অ্যাজ এ অ্যাক্টিং চিফ জাজ। প্রেসিডেন্ট একটা হাইকোর্টের জাজকে অ্যাক্টিং চিফ জাজ হিসাবে নিয়োগ করতে পারে। কখন নিয়োগ করতে পারে? ইফ দ্য অফিস অফ চিফ জাজ ইজ ভ্যাকান্ট। যদি হাইকোর্টের চিফ জাজ অফিসটা ভ্যাকান্ট থাকে, মানে পদে কেউ নেই, ফাঁকা, অথবা চিফ জাজ ইজ টেম্পোরারি অ্যাবসেন্ট, বা চিফ জাজ হচ্ছে আছে কেউ কিন্তু সে এখন অ্যাবসেন্ট আছে, সে আসছে না অফিসে বা বহুদিন আসতে পারবে না শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে, or he is unable to perform his duty, অথবা সে হয়তো অন্য কোনো ডিউটি তাকে দেওয়া হয়েছে, অন্য কোনো কর্তব্য তাকে সঁপেছে রাষ্ট্রপতি বা অন্য কেউ, তাই সে অফিসে আসতে পারছে না, ডিউটি করছে অন্য জায়গায় করছে। বোঝা গেল? এইরকম ক্ষেত্র যদি আসে তাহলে প্রেসিডেন্ট কে পারে? প্রেসিডেন্ট কিন্তু হাইকোর্টের একটা জাজকে অ্যাক্টিং চিফ জাজ হিসেবে নিয়োগ করতে পারেন। ক্লিয়ার? স্যার ভ্যাকেন্ট বানানটা কি ভুল আছে? হ্যাঁ, একদম কঠোর ভুল আছে এটা। ঠিক আছে, হ্যাঁ এটাই। আচ্ছা, তারপরে ওটা হচ্ছে অ্যাক্টিং চিফ জাজ। এবারে সাধারণ জাজ এরকম অ্যাক্টিং জাজ বলা হয় না, ওদেরকে অ্যাডিশনাল অ্যাক্টিং জাজ বলা হয়। কি বলছে? প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট এ কোয়ালিফাইড পারসন। ভালো করে মনে রাখো, কোয়ালিফাইড পারসন মানে এমন ব্যক্তিকে নিয়োগ করবে যে যার কিনা হাইকোর্টের জাজ হওয়ার যোগ্যতাগুলো আছে, অর্থাৎ এই যেটা বলেছিলাম এই ব্যাপারগুলো থাকবে, কোয়ালিফিকেশন গুলো তার থাকবে। ঠিক আছে, তবেই প্রেসিডেন্ট তাকে নিয়োগ করতে পারবে। কে করতে পারবে? প্রেসিডেন্ট করতে পারবে, রাজ্যপাল নয় বা গভর্নর নয়। কি বলছে? অ্যাডিশনাল অ্যাক্টিং প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট এ কোয়ালিফাইড পারসন অ্যাজ এ অ্যাডিশনাল জাজ অফ হাই কোর্ট ফর এ টেম্পোরারি পিরিয়ড নট মোর দ্যান 2 years। 2 বছরের বেশি, 2 বছরের কম সময়ের জন্য প্রেসিডেন্ট চাইলে কোনো এক ব্যক্তিকে যে কিনা হাইকোর্টের জাজ হওয়ার যোগ্য তাকে অ্যাডিশনাল অ্যাক্টিং জাজ হিসাবে টেম্পোরারি পিরিয়ডের জন্য রাখতেই পারেন। একটু আগে যে জাস্টিসের উদাহরণ দিলাম, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, উনি কিন্তু প্রথমে টেম্পোরারি জাজ হিসাবে বা অ্যাডিশনাল অ্যাক্টিং জাজ হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে বা জাস্টিস হিসাবে নিয়োজিত হয়েছিলেন, তারপর তাকে পাওয়ার পার্মানেন্ট করে নিয়েছিল। ঠিক আছে, তারপর কলেজিয়াম তাকে পার্মানেন্ট করে নিয়েছিল। আচ্ছা, যাই হোক, এখানে কি বলছে? অ্যাডিশনাল অ্যাক্টিং জাজ অলসো ক্যান নট হোল্ড অফিস আফটার দ্য এজ অফ 62 years। অ্যাডিশনাল অ্যাক্টিং জাজ বলে তোমার 62 বছরের বেশি বয়স হয়ে গেছে তাও তুমি পদে থাকবে এমনটা কিন্তু হবে না। 62 বছরের বেশি বয়সের লোক পদে থাকতে পারবে কখন? যদি রিটায়ার্ড জাজ হিসেবে কাউকে রিক্রুট করা হয় তখন। তাহলে অ্যাডিশনাল অ্যাক্টিং জাজ ব্যাপারটা বুঝেছি আমরা, তাহলে পরেরটাতে যাব। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর রিটায়ার্ড জাজ মানে তোমরা জানো, তাহলে এরা রিটায়ার করে গেছে, তো 62 বছর বয়স হয়ে গেছে, তাই এরা রিটায়ার্ড জাজ। আচ্ছা, অ্যাট এনি টাইম, যে কোনো সময় চিফ জাস্টিস অফ হাইকোর্টের প্রধান বিচারপতি
ক্যান রিকোয়েস্ট এ রিটায়ার্ড জাজ অফ দ্যাট হাইকোর্ট, মানে ওই হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজকে রিকোয়েস্ট করতে পারে, অর এনি আদার হাইকোর্ট বা অন্য হাইকোর্টের কোনো এক রিটায়ার্ড জাজকে রিকোয়েস্ট করতে পারে টু অ্যাক্ট অ্যাজ এ জাজ অফ হাইকোর্ট ফর টেম্পোরারি পিরিয়ড, যে সাময়িক সময়ের জন্য তার হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ করার জন্য তিনি রিকোয়েস্ট করতে পারেন। কাকে? ওই হাইকোর্টের রিটায়ার্ড কোনো জাজকে বা অন্য কোনো হাইকোর্টের রিটায়ার্ড কোনো জাজকে, যে কিনা অন্য কোনো হাইকোর্টের রিটায়ার্ড জাজ ছিল, তাকে বলছে যে আসুন এই হাইকোর্টে বেশ কিছুদিন অল্প দিনের জন্য একটু কাজ করে সামলে দিয়ে যান। ঠিক আছে, কে করতে পারে এই রিকোয়েস্টটা? স্যার একটা কোশ্চেন আছে স্যার, তখন কি স্যালারিটা কি? এক মিনিট, কে করতে পারে এই রিকোয়েস্টটা? এই রিকোয়েস্টটা করতে পারে ওই হাইকোর্টের চিফ জাস্টিস। ঠিক আছে, সেগুলো আসবো, স্যালারি ট্যালারি এগুলোতে আমি সব আসবো, চাপ নেই। আচ্ছা, তারপর হি ক্যান ডু সো অনলি আফটার দ্য কনসাল্ট উইথ দ্য চিফ জাস্টিস এন্ড প্রেসিডেন্ট। হি মানে এখানে কে? এখানে হি মানে হচ্ছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট। চিফ জাস্টিস অফ হাইকোর্টের মনে হলো নিজে থেকে গিয়ে দুজনকে রিকোয়েস্ট করলো, করে হাইকোর্টের জাজ বানিয়ে দিল, এমনটা করা যাবে না। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা মনে হতে পারে, সরি চিফ জাস্টিস অফ হাইকোর্টের এটা মনে হতে পারে, তারপর তিনি এটা কনসাল্ট করবেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং প্রেসিডেন্টের সাথে, সেখান থেকে গ্রিন সিগন্যাল এলে তবেই তিনি এই রিপোর্টটা করতে পারেন। বোঝা গেছে? আচ্ছা, such retired judges are get some allowances as the president may determine. রিটায়ার্ড জাজেসরা কত অ্যালাউন্স পাবে? যতটা প্রেসিডেন্ট ঠিক করবে ততটা, কারণ রিটায়ার্ড জাজেসরা অলরেডি একটা করে পেনশন পায়। এগুলো সব সুপ্রিম কোর্টেও সেম জিনিস ছিল, হাইকোর্টেও সেম, সুপ্রিম কোর্টেও সেম। এগুলো তোমরা পড়োনি বলে এরকম মনে হচ্ছে, সুপ্রিম কোর্টে এই ব্যাপারগুলো সব বলে দিয়ে গেছিলাম। রিটায়ার্ড জাজ যদি হয় তাহলে কিন্তু তার অ্যালাউন্স কতটা হয় বা স্যালারি কতটা হবে সেটা প্রেসিডেন্ট ঠিক করে। আর অ্যাক্টিং জাজ যদি হয় তাহলে সেটা প্রেসিডেন্ট ঠিক করে না, কারণ সেটা অটোমেটিক সেই জাজের যা স্যালারি সেটা সে পেয়ে থাকবে, সে তো রিটায়ার্ড পারসন নয়। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলছে? বাট দ্য রিটায়ার্ড জাজ অলসো এনজয়েস দ্য জুরিসডিকশন পাওয়ার্স এন্ড প্রিভিলেজেস অফ হাইকোর্ট। কিন্তু রিটায়ার্ড জাজ সাময়িক সময় 6 মাস, 1 বছর বা 1.5 বছর বা 2 বছরের জন্য সে এসছে বলে তার যে পাওয়ার প্রিভিলেজ অনেক কম থাকবে এমনটা নয়। সে যখন হাইকোর্টে আছে তখন কিন্তু হাইকোর্টের বিচারপতির মতোই তার পাওয়ার, প্রিভিলেজেস, অন্যান্য সুযোগ সুবিধা সবকিছু তিনি ভোগ করবেন। বোঝা গেল? আচ্ছা, এটা সেম জিনিস ওই অ্যাডিশনাল অ্যাক্টিং জাজের ক্ষেত্রেও, কিন্তু এটা আলাদা করে বলার কিছু নেই, তাই ওখানে আলাদা করে বলা নেই। আচ্ছা, কি বলছে? আফটার রিটায়ারমেন্ট ফ্রম হাইকোর্ট হি ক্যান নট প্র্যাকটিস ইন দোজ কোর্ট হোয়ার হি হ্যাড বিন জাজ। একবার হাইকোর্ট থেকে রিটায়ার্ড হয়ে গেলে হাইকোর্টের একটা জাজ সেই সমস্ত কোর্টে আর প্র্যাকটিস করতে পারে না, বা সেই সমস্ত হাইকোর্টে আর প্র্যাকটিস করতে পারে না যেখানে সে বিচারপতি হিসেবে কাজ করেছে। জেনারেলি হাইকোর্টের প্রত্যেকটা বিচারপতি তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ওকালতি করতে পারে, প্র্যাকটিস মানে ওকালতি করার কথাই বলা হচ্ছে। ঠিক আছে, সুপ্রিম কোর্টে গিয়ে ওকালতি করতে পারে, সে কিন্তু অন্য কোনো কোর্টে ওকালতি করতে পারবে না, এটা আমরা জেনে থাকি। কিন্তু আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা সে যে হাইকোর্টে জাজ হিসেবে কাজ করেছে সেই সমস্ত হাইকোর্টে তিনি আর ওকালতি করতে পারেন না। যদিও হাইকোর্টের রিটায়ার্ড জাজরা বা সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজরা কখনোই অ্যাজ অ্যান অ্যাডভোকেট প্র্যাকটিস করে না। তাহলে এই স্লাইডটা বোঝা গেছে, এটা ধরে নিয়ে আমি পরের স্লাইডে যাচ্ছি। ঠিক আছে, পরের স্লাইডটা হচ্ছে আমাদের জুরিসডিকশন অফ হাইকোর্ট। হাইকোর্টের যে জুরিসডিকশন গুলো আছে সেগুলো। ঠিক আছে, এটা পড়াবো না, আজকে পড়িয়ে দিতাম হয়তো 12:30 সরি 1:30 অবধি পড়িয়ে, কিন্তু এটা আমি আজকে পড়াবো না, কারণ তোমরা সুপ্রিম কোর্ট গুলো ভালো করে এখনো পড়োনি, পুরোটা করো, তারপর পরের ক্লাসে জুরিসডিকশন গুলো করাবো। ঠিক আছে, আচ্ছা আমি কি আশা করতে পারি যে সামনের সপ্তাহে ক্লাসটা তোমাদের হবে না বলেছিলাম, ওটা করিয়ে দেবো পরে আমি, কিন্তু আমি আশা করতে পারি সামনের সপ্তাহে সানডের মধ্যে প্রত্যেকে সুপ্রিম কোর্টের ভিডিওগুলো দেখে বা সুপ্রিম কোর্টটা ভালো করে পড়ে নিয়ে আমাকে অ্যান্সার গুলো পাঠাবে। হ্যাঁ স্যার। বাড়াবাড়ি আশা হয়ে যাচ্ছে। না স্যার, পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাই হোক, হাইকোর্টটা এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, রোহিত পাঠিয়েছে, অসুবিধা কিছু নেই, তাই বলে রোহিত আবার গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে না।
ঠিক আছে? এই ভিডিও রেকর্ড, এই লিঙ্ক এটাও দিয়ে দিচ্ছি আমি এখনই। তারপরের দিন আমি এই হাইকোর্টের জুরিসডিকশনটা বোঝাবো। বেশিক্ষণ এই অল্প কিছু জুরিসডিকশন আছে, বেশি জুরিসডিকশন নেই, এটা হয়ে যাবে একদিনেই বা তারও কম সময় হয়ে যাবে। তারপরে কিন্তু আমি ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট শুরু করব। একটু খাতায় লিখে রাখো বা কেউ বলে দিও ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট করানো হবে স্যার হাইকোর্টের পরে। ঠিক আছে? ওকে স্যার। চলো আজকে এই স্যার পর্যন্তই। নেক্সট ক্লাস কবে হচ্ছে? শুক্রবার? সামনের সপ্তাহে হবে না, আমি নেক্সট ক্লাস কবে হবে জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আরো একটা কথা বলছি, প্রত্যেকে কিন্তু ওই আচ্ছা ঠিক আছে বলে ক্লাস থেকে বেরিয়ে গেলে তারপর আর মাথায় থাকবে না, বাবা কে কি বলেছিল ভাই, এখন তো আনন্দ কর, একটাই জীবন। ঠিক আছে? এরকম মনে হবে আর কি। তো যাই হোক, ওটা বাদ দাও, দিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের সব। আচ্ছা, আমাকে একটা লাস্ট ডেট দাও তো, যে কোন দিনের মধ্যে তোমরা অ্যান্সার গুলো গ্রুপে পাঠাতে পারবে? স্যার আজ সন্ধ্যের মধ্যে পাঠিয়ে দেবো। শুধু অ্যান্সার না, আমি চাইছি তোমরা 3টে ভিডিও দেখে আবার ভালো করে পড়ে বুঝে তারপরে করো। স্যার কালকের মধ্যে। অ্যান্সার বলেছি তো কিছু একটা করে দিলাম এমন না। আচ্ছা, কালকে মধ্যেও না, আমি আরো একদিন সময় দিলাম। তোমরা আমাকে মানডে, সোমবার রাত 12টা মানে মঙ্গলবার হওয়ার আগে আমাকে পাঠিয়ে দেবে। আচ্ছা সম্ভব? পসিবল? সুতবা পসিবল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো এই পর্যন্তই আজকে। টাটা। টাটা স্যার।